আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। ইরানে শীর্ষ কমান্ডারদের জানাজায় মানুষের ঢল। দুই দেশে হামলা চালালো ইসরায়েল, বহু হতাহত। এক মুহূর্ত চিন্তা না করে ইরানে আবারও বোমা ফেলব, বললেন ট্রাম্প। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে, বললেন ট্রাম্প। ভয়াবহ বোমা হামলা, পাকিস্তানে ১৩ জন সেনা নিহত। ইরানে শীর্ষ কমান্ডারদের জানাজায় মানুষের ঢল। ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী সহ প্রায় ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। হাজারো মানুষ কালো পোশাক পরে ইরানি পতাকা হাতে এবং শহীদদের ছবি বহন করে এই আনুষ্ঠানিকতায় অংশ নেয়। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই জানাজার দৃশ্য সম্প্রচার করে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। সম্প্রচারে দেখা যায় শহীদদের মরদেহ ইরানি পতাকায় মোড়া কফিনে রাখা হয়েছে। প্রতিটি কফিনের উপর শহীদদের ইউনিফর্ম পরিহিত ছবি সাঁটানো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর আগে ইসরায়েল ১২ দিনব্যাপী যুদ্ধ শুরু করে ১৩ জুন থেকে। এই যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে অংশ নেয়। যুদ্ধের অবসান ঘটে মঙ্গলবার এক যুদ্ধবিরতির মাধ্যমে। ইসরায়েল ও ইরান উভয়েই এই যুদ্ধকে নিজেদের জয় হিসাবে দাবি করেছে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের হামলাকে গুরুত্ব না দিয়ে বলেন, ট্রাম্প ঘটনাগুলো অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছেন। জানা যায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ সহ অন্যান্য কর্মকর্তাদের মরদেহ ট্রাকে করে রাজধানীর আজাদি স্ট্রিট ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত জনতা মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু চাই এবং ইসরায়েলের মৃত্যু চাই বলে স্লোগান দেয়। সালামি ও হাজিজাদেহ যুদ্ধের প্রথম দিনেই নিহত হন। ইসরায়েল বলছে যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা। ইসরায়েলি হামলায় আরও নিহত হন বিপ্লবী গার্ডের মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি। এই জানাজা যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো কোনো শীর্ষ পর্যায়ের নিহতদের জন্য আয়োজন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে এদিন ৬০ জনের মরদেহ দাফনের জন্য আনা হয়। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার জানাজার দিন সব সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করে। দুই দেশে হামলা চালালো ইসরায়েল, বহু হতাহত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই দেশে হামলার তীব্রতা বাড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে ৩৭ জনের মৃত্যু ও অনেকেই আহত হয়েছেন। শুক্রবার ২৭শে জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শুক্রবার ভোরে লেবাননের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণে নাবাতিহে করা এই হামলায় একজনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছেন। দখলদারদের এমন হামলায় নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সামাজিক মাধ্যম এক্স দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলের হামলা জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি শত্রুতা বন্ধের ব্যবস্থা ও আমরা যে স্থিতিশীলতা রক্ষা করতে আগ্রহী তার জন্য হুমকি। ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্টের জোসেফ আউন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রস্তাব এবং অঞ্চলের সহিংসতা ও উত্তেজনা বৃদ্ধি বন্ধের আহ্বানকে উপেক্ষা করে চলেছে, যার ফলে লেবানন এবং এই অঞ্চলের দেশগুলিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে কাজে লাগাতে না পারার জন্য এই আক্রমণগুলো বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে শুক্রবার ভোর থেকে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিকও নিহত হয়েছেন।
ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে গাজায় যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তা এখনো থামেনি। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই তারা এই হামলা অব্যাহত রেখেছে। গত প্রায় 20 মাসে ইসরায়েলি আগ্রাসনে 56,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এক মুহূর্তও চিন্তা না করে ইরানে আবারও বোমা ফেলব, বললেন ট্রাম্প। ইরান যদি এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে যা তার অনুমোদন এর চেয়ে বেশি, তাহলে আবারও দেশটিতে সামরিক হামলার নির্দেশ দেবেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 27 জুন হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এক মুহূর্তও চিন্তা না করে আমি অবশ্যই ইরানে আবারও বোমা ফেলব। ট্রাম্প বলেন, ওরা ক্লান্ত হয়ে গিয়েছে, এখন পারমাণবিক অস্ত্র ওদের মাথায় নেই, ওরা চরম ধাক্কা খেয়েছে। খামেনির জয়ের দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক ভাষণে বলেন, ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বে বিজয় অর্জন করেছে ইরান। এই বক্তব্যের তীব্র জবাবে ট্রাম্প বলেন, তোমরা মার খেয়েছো, ইসরায়েলও মার খেয়েছে, কিন্তু তোমরা আরো বেশি। দুপক্ষই চরমভাবে বিপর্যস্ত হয়েছে। উল্লেখ্য, জুন মাসে ইসরায়েল ইরান সংঘাতে দুই দেশই ব্যাপক প্রাণহানির শিকার হয়। মার্কিন মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। গত মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার জন্য ট্রাম্প বিশ্বজুড়ে আলোচিত ছিলেন। এবারও তিনি আগের অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেন, ইরান যদি বোঝে যে যুক্তরাষ্ট্র আবারও কড়া প্রতিক্রিয়া দেখাবে, তাহলে তারা হিসাব করে চলবে, কিন্তু যদি দুর্বলতা দেখে তাহলে ওরা যা ইচ্ছা তাই করবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে আগামী মার্কিন নির্বাচনের আগে, যখন মধ্যপ্রাচ্য নিয়ে আবারও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে, বললেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 27 জুন হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রোয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। খবর রয়টার্সের। ডোনাল্ড ট্রাম্প বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা গাজায় অনেক অর্থ ও খাবার পাঠাচ্ছি, কারণ মানুষ মারা যাচ্ছে। যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও মানবিক কারণে জড়িয়ে পড়েছি আমরা। তিনি আরো বলেন, অনেক মানুষ খাবার পাচ্ছে না, সহায়তা পাঠালেও কিছু দুর্বৃত্ত তা চুরি করে বিক্রি করছে। তবে এখন একটা ভালো ব্যবস্থা হয়েছে। দুঃখজনকভাবে অন্য দেশগুলো সাহায্য করছে না, শুধু আমরাই করছি, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের দায়িত্ব। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছে যে হয়তো বহুদিন পর গাজা উপত্যকায় সাময়িক হলেও শান্তির সুবাতাস বইবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই যুদ্ধবিরতির শর্ত বা কাঠামো ঘোষণা করেনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবরের পর ইসরায়েলি সামরিক অভিযানে 56,000-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন। এই হামলা গাজায় চরম খাদ্য সংকট তৈরি করেছে, পুরো জনগণকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আদালতগুলোতে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ উত্থাপন করেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। ভয়াবহ বোমা হামলা, পাকিস্তানে 13 জন সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 জন সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার 28 জুন আফগান সীমান্তের কাছে মীর আলী শহরের খাদি বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, হামলায় 13 সেনার মৃত্যু ছাড়াও 24 জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে 14 জন বেসামরিক নাগরিক। হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়িকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়।
হামলার তীব্রতা এতটাই ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় প্রশাসন জানায় এটি একটি সমন্বিত ও পরিকল্পিত হামলা। পরে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী হাফিজ গুল বাহাদারের নেতৃত্বাধীন সংগঠন হামলার দায় স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার ও খুররাম অঞ্চলে এই ধরনের সন্ত্রাসী হামলা প্রায়ই ঘটে। সে কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সেখানে গোয়েন্দা ভিত্তিক অভিযান জোরদার করেছে। কিন্তু তারপরও এই হামলাটি দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর একদিনে অন্যতম ভয়াবহ হামলা বলে বিবেচিত হচ্ছে। পাকিস্তান সরকার আফগানিস্তানে আশ্রয় নেওয়া তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি গোষ্ঠীকে এসব হামলার জন্য দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল বরাবরই দাবি করে আসছে এসব হামলার সঙ্গে আফগানিস্তানের সম্পৃক্ততা নেই এবং এটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।